তো এই যে হিসাব বিজ্ঞান বিষয়ের আর্থিক বিবরণী প্রস্তুতির ক্ষেত্রে বিনিয়োগের সুদ সংক্রান্ত যে সমস্ত সমাধান করতে হয়, বিনিয়োগের সুদের বিভিন্নভাবে বিনিয়োগের সুদ বলা থাকে, কখনো সমন্বয়ে বলা থাকে, কখনো অঙ্কের মধ্যে পার্সেন্টেজ লেখা থাকে, কখনো পার্সেন্টেজ কাটবো 2 মাসের, কখনো 5 মাসের, কখনো 6 মাসের, কখনো আবার পূর্ণ বছরের। পূর্ণ বছরের আর 6 মাসের বেশি থাকে। যাই হোক, আমি বিভিন্নভাবে বিনিয়োগের সুদ কিভাবে হিসেবভুক্ত করা হয় এটি কমন আইটেম আলোচনা করার চেষ্টা করব। আলোচনায় আছে আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম। চলো শুরু করা যাক। এই যে লক্ষ্য করি বিনিয়োগের সুদ সাধারণত কিভাবে থাকতে পারে। এখানে যেমন একটা বলেছে, এখানে একটা রেওয়া মিল দেওয়া আছে। রেওয়া মিলের এখানে নগদ, বিমা, সেলামি, এই যে 10% বিনিয়োগ আছে, এই 10% বিনিয়োগের সুদ কাটতে হবে। এখন তারিখ কোথাও যদি না থাকে তাহলে পূর্ণ বছরের হিসাব করা উত্তম। যেমন এই সমন্বয়ে যদি বলা থাকে পূর্ণ বছরের বিনিয়োগের সুদ বকেয়া রয়েছে, এটা যদি বলা থাকে তাহলে তো পূর্ণ বছরের হিসাব করব। আর যদি বলা না থাকে, তারিখও নাই, তাহলে পূর্ণ বছরের সুদ হিসাব কাউন্ট করে নিচে টিকায় লিখে দিব যে বিনিয়োগের সুদ সম্পর্কে তারিখ উল্লেখ না থাকায় পূর্ণ বছরের সুদ ধার্য হয়েছে, এই কথাটা লিখে দিব। যাই হোক, এখন আমরা পূর্ণ বছরের সুদ যদি কাউন্ট করি তাহলে এর উপরে 10% হিসাব করে 4,000 টাকা হয়, তাই না? তা আমি এই যে লক্ষ্য করি, এখন এবার দেখবো বিনিয়োগের সুদ এর সমন্বয়ের প্রভাব কোথায় কোথায় পড়ে। সম্পদ বৃদ্ধি পাবে, আয় বৃদ্ধি পাবে। অর্থাৎ যেমন আমি একটা বিনিয়োগের সুদ বকেয়া রয়েছে 5,000 টাকা যদি আমি দেখাই, কাল্পনিক ভাবে আমি দেখাচ্ছি, বিনিয়োগের সুদ সমন্বয়ের ফলে সম্পদ বৃদ্ধি পাবে, আয় বৃদ্ধি পাবে। আয় বৃদ্ধি পেলে মালিকানা বৃদ্ধি পায়, তাহলে সম্পদ বৃদ্ধি, মালিকানা বৃদ্ধি বিনিয়োগের সুদ এর হিসাব সমীকরণের প্রভাব। যেমন বিনিয়োগের সুদ বকেয়া রয়েছে 5,000 টাকা, তো এটার ফলে প্রাপ্য সুদ বা সম্পদ বৃদ্ধি পাবে একদিকে, আরেকদিকে বিনিয়োগের সুদ বা আয় বৃদ্ধি পাবে। এর জন্য জাবেদা করি প্রাপ্য বিনিয়োগের সুদ ডেবিট, বিনিয়োগের সুদ হিসাব ক্রেডিট, আমরা সমন্বয়ে জাবেদা করি, তাই না? যায় এই যে বিনিয়োগের সুদের সমন্বয়ে জাবেদা, প্রাপ্য বিনিয়োগের সুদ ডেবিট, বিনিয়োগের সুদ হিসাব ক্রেডিট, বকেয়া বিনিয়োগের সুদ সমন্বয় করা হলো। এটা হচ্ছে বিনিয়োগের সুদের সমন্বয় জাবেদা, প্রাপ্য বিনিয়োগের সুদ ডেবিট আর বিনিয়োগের সুদ হিসাব ক্রেডিট। প্রাপ্য বিনিয়োগের সুদ মানে কি, সম্পদ বৃদ্ধি পাচ্ছে, বিনিয়োগের সুদ আয় বৃদ্ধি পাচ্ছে, সম্পদ বৃদ্ধি, আয় বৃদ্ধি। এই হচ্ছে বেসিক কনসেপ্ট যে বিনিয়োগের সুদের ফলে কি কি হিসাব বৃদ্ধি পায় আর সমন্বয় যাবে কি। এবার আমরা একটা একটা করে আরেকটু দেখবো আয় বিবরণীতে কিভাবে লিখবো, বিশদ আয় বিবরণীতে বিনিয়োগের সুদ কিভাবে লিখবো। বিশদ আয় বিবরণীতে বিনিয়োগের সুদ আমরা লিখবো প্রথমে, এর সাথে যদি বকেয়া থাকে তাহলে যোগ করব। অন্যান্য আয় আমরা এই বিনিয়োগের সুদ, শিক্ষানবিশ সেলামি, প্রাপ্ত উপভাড়া, ব্যাংক জমার সুদ, এগুলো সাধারণত অন্যান্য আয়ের মধ্যে লিখি বা অপরিচালনা আয়ের মধ্যে লিখি। তো সেইখানে বিনিয়োগের সুদ লিখবো, বকেয়া থাকলে যোগ করব। এবং এই যে বকেয়া যেটি থাকবে সেটা আবার সম্পদ পাশে লিখতে হবে। ভালো করে লক্ষ্য করি, আর্থিক অবস্থার বিবরণীর প্রাপ্য বিনিয়োগের সুদ সম্পদ পাশে লিখবো বকেয়াটুকু, কারণ বকেয়া আয় সম্পদ, বকেয়া ব্যয় দায়, বকেয়া আয় সম্পদ, তার সম্পদ পাশে লিখবো প্রাপ্য বিনিয়োগের সুদ নামে। এইবার আমরা একটা একটা করে করি, লক্ষ্য করি রেওয়া মিলে বলা আছে 10% বিনিয়োগ 60,000 টাকা, এখানে লেখা আছে 1-1-20। আচ্ছা, ভালো কথা, 1-1-20 লেখা আছে, তার মানে কি এই 60,000 টাকার উপরে যেটি 1-1 লেখা আছে 1 জানুয়ারি তারিখ থেকে, আমরা অঙ্ক করছি 20 সালের, এটাও 20 লেখা, তার মানে 10% সরাসরি কেটে 6,000 টাকা সুদ বকেয়া রয়েছে, হিসাবভুক্ত করতে হবে। কিভাবে লিখবো, এই যে আমি দেখাচ্ছি, মনে করি এদিকে আয় বিবরণী ছক দেখাইলাম, এদিকে আর্থিক অবস্থার বিবরণী ছক আমি পাশাপাশি উপস্থাপন করলাম সহজে বোঝার জন্য। এবার আয় বিবরণীর অন্যান্য যে অপরিচালন আয় আছে সেইখানে লিখবো বিনিয়োগের সুদ, পার্সেন্টেজ কেটে যেটা হয় সেটা 6,000। এবং এই বিনিয়োগের সুদটা কিন্তু সম্পূর্ণই বকেয়া আছে। বকেয়া কিভাবে বুঝলাম, পার্সেন্টেজ কেটে আমরা যেটা পাবো সেটা যদি সেটার কোনো অংশ যদি রেওয়া মিলে না থাকে টোটালটাই বকেয়া, আর রেওয়া মিলে যদি থাকতো তাহলে এটা বাদ দিয়ে বকেয়া হতো। পরে দেখাচ্ছি। তাহলে বিনিয়োগের সুদ 6,000 টাকা এখানে একবার লিখবো, আরেকবার চলতি সম্পদ পাশে লিখবো, বিনিয়োগ লিখবো আর বিনিয়োগের সুদ আলাদা লিখবো। ভালো করে লক্ষ্য করি, বিনিয়োগের সুদ যেটা 6,000 টাকা পেলাম, এটা একবার অন্যান্য আয় বা পরিচালনা আয়ের মধ্যে লিখলাম, আরেকবার চলতি সম্পদ পাশে প্রাপ্য বিনিয়োগের সুদ নামে লিখবো, কারণ ওটা যেহেতু সমন্বয়
দুই জায়গায় লিখবো। আর রেওয়া মিলে যে ৬০,০০০ টাকা বিনিয়োগ ছিল ওটা একবার মাত্র লিখবো, সেটি হচ্ছে সম্পদ পাশে চলতি সম্পদের উপরে বিনিয়োগ নামে। কারণ সম্পদ পাশে আমরা বিভিন্ন সম্পদ ধাপে ধাপে লিখি। স্থায়িত্বের ভিত্তিতে যদি আমরা আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করি, প্রথমে লিখি স্থায়ী সম্পদ, তারপরে লিখি বিনিয়োগ, তারপরে চলতি সম্পদ, তারপরে অন্যান্য সম্পদ। তো আমরা বিনিয়োগ যে অংশটা থাকবে সেইখানে বিনিয়োগটা সরাসরি লিখে দিব। এখন অনেক শিক্ষার্থী মনে করতে পারে, আচ্ছা বিনিয়োগের সাথে তো বিনিয়োগের সুদটা যোগ করে দিলেই হয়, তাই না সম্পদ পাশে? না, বিনিয়োগের সুদটা বিনিয়োগের সাথে যোগ হবে না, কারণ বিনিয়োগ হচ্ছে একটি মানে দীর্ঘমেয়াদী বা মধ্যমেয়াদী সম্পদ, দীর্ঘমেয়াদী সম্পদ, ওটা দীর্ঘদিন থাকে বিনিয়োগটা, তাই আলাদা লিখবো বিনিয়োগ অংশে। কিন্তু বিনিয়োগের প্রাপ্য সুদ যেটা সেটা কিন্তু চলতি সম্পদ, তাই এটি চলতি সম্পদের মধ্যে লিখবো। সেজন্য বিনিয়োগের সাথে যোগ না করাই ভালো। আরেকটা যাই, এখানে আসি। এখানে আবার কি ঘটনা ঘটেছে, বিনিয়োগ দেওয়া আছে, বিনিয়োগের সুদও দেওয়া আছে, এবং এটা আমরা এখন কিভাবে করব, কিন্তু একটা এর মধ্যে সমন্বয় আছে যাকে সাইলেন্ট সমন্বয় বলে। ও আরেকটা বিষয় বলি, সমন্বয় তো বিভিন্ন ধরনের হয়, তাই না? সমন্বয় সাধারণত দুই ধরনের, একটা হচ্ছে প্রকাশ্যে সমন্বয়, যেটি এখানে লেখা থাকে, সমাপনী উৎপন্ন মূল্যায়ন করা হলো, এই বলা হলো, তো এই বলা হলো, লেখা থাকে সমন্বয় নামে, সেটা সরাসরি দেখতে পাই, তাই না? আর কিছু কিছু সমন্বয় আছে, আমরা সংক্ষেপে বলি গুপ্ত সমন্বয় বা সাইলেন্ট সমন্বয়, যেগুলি দেখা যায় না, যেগুলি দেখা যায় না, যেমন এখানে লেখা থাকে না সেই সমন্বয়, কিন্তু গুপ্ত অবস্থায় থাকে। যেমন এইখানে 10% বিনিয়োগ 1 তো 10% বিনিয়োগের সুদ হিসাব করে হয় 6,000, কিন্তু বিনিয়োগের সুদ রেওয়া মিলে দেওয়া আছে 5,000। তাহলে আমার হিসেব করে পেলাম 6,000, দেয়া আছে 5,000, 1,000 টাকা বাকি। ওই 1,000 টাকা সম্পর্কে কিন্তু কোথাও সমন্বয় নাই, কিন্তু বুঝে নিতে হবে এটা গুপ্ত সমন্বয়, তাই ওটাও এক ধরনের সমন্বয়। সেজন্য বিনিয়োগ 60,000 টাকার উপরে 10% হিসেব করে 6,000 টাকা হয়, এখানে দেওয়া আছে 5,000, 1,000 টাকা বাকি আছে। লিখবো কিভাবে? লেখার সময় অপরিচালন আয়ের মধ্যে বিনিয়োগের সুদ রেওয়া মিলে যেটি দেওয়া আছে আগে লিখবো, রেওয়া মিলে যেটি দেওয়া আছে ওটা আগে লিখবো, এর সাথে যোগ প্রাপ্য সুদ বা বকেয়া সুদ 1,000 লিখবো, এই দুটো যোগ করে 6,000 হলো। একটি বিষয় খেয়াল রাখবো, পার্সেন্টেজ কেটে যে মোট টাকাটা হচ্ছে তার বেশি এখানে লেখা যাবে না। তাহলে মোট হচ্ছে 6,000, 6,000 টাকা এখানে যদি পূরণ করতে চাই, তাহলে আগে ছিল 5,000, কত টাকা বাকি কত টাকা লাগবে? 1,000। ওই 1,000 টাকা বকেয়া সুদ। বকেয়া সুদ কিন্তু আমি এখানে লিখেছি প্রাপ্য সুদ, কারণ আয় যদি বকেয়া থাকে তাকে প্রাপ্য বলতে হয়। এই তো গেল বিশদায় বিবরণীতে লিখবো বিনিয়োগের সুদ। এবার আর্থিক অবস্থার বিবরণীতে কিভাবে লিখবো? আর্থিক অবস্থার বিবরণীতে প্রথমে বিনিয়োগ নামে যে টাকাটা ছিল 60,000, এটা সরাসরি বিনিয়োগ বলে শেষের ঘরে লিখে দিব, ঝামেলা শেষ, শেষের ঘরে লিখে দিব। আর এই চলতি সম্পদের মধ্যে প্রাপ্য বিনিয়োগের সুদ বলে এই যে 1,000 যোগ করেছি, এই 1,000 লিখবো। এখানে কিন্তু ভালো করে লক্ষ্য করি, আমি একজন সরকারি কলেজের শিক্ষক, তো আজকে ছুটির দিন, শনিবার, ছুটির দিনে আমি অবসর সময় বসেছিলাম, ক্লাসটা নিচ্ছি শিক্ষার্থীদের অনুরোধে। যে বিষয়টা আমি বলতে চাচ্ছিলাম সেটি হচ্ছে, এখানে কিন্তু অনেক কিছু বিষয় আছে যে বিষয়গুলি একটু সূক্ষ্মভাবে চিন্তা না করলে ভুল হতে পারে। যেমন এই 60,000 টাকার রেওয়া মিলের আইটেম একবার লিখবো সম্পদ পাশে, ওটা ঝামেলা শেষ। এই 5,000 টাকা বিনিয়োগের সুদ রেওয়া মিলের আইটেম একবার লিখবো আয় পাশে, ওটার ঝামেলাও শেষ। কিন্তু পার্সেন্টেজ কেটে যে 6,000 হলো, সেখান থেকে 5,000 বিয়োগ করে পেলাম 1,000। 1,000 টাকা আরো লাগবে যদি বকেয়া, ওই 1,000 টাকা কিন্তু সমন্বয়ের আইটেম, ওই 1,000 টাকা একবার এইখানে লিখেছি আর একবার এইখানে লিখেছি, যেহেতু সমন্বয়ের আইটেম তাই দুইবার লিখতে হবে। এবার আসি রেওয়া মিলে সঞ্চয়পত্র দেওয়া আছে, সঞ্চয়পত্রের সুদও দেওয়া আছে। আচ্ছা, সঞ্চয়পত্রটা কিন্তু এক ধরনের বিনিয়োগ, সঞ্চয়পত্র বিনিয়োগ, তাই বিনিয়োগের সুদ আমরা যেভাবে হিসেব করলাম, সঞ্চয়পত্রের সুদও ঠিক সেভাবে হিসেব করব। সঞ্চয়পত্রের সুদকে বিনিয়োগের সুদ বলা যায়, তাই আমরা কিভাবে লিখবো? রেওয়া মিলে সঞ্চয়পত্রের সুদ যেটি দেওয়া আছে ওটা বিশদায় বিবরণীতে আমি সরাসরি লিখবো বিনিয়োগের সুদ নামে বা সঞ্চয়পত্রের সুদ নামে, সমস্যা নেই। তো আমি বিনিয়োগের সুদ নামে লিখলাম, তোমরা সঞ্চয়পত্রের সুদ নামে লিখতে পারো। এর সাথে যোগ প্রাপ্য সুদ যোগ করব,
পার্সেন্টেজ কেটে হচ্ছে 10,000, এখানে দেয়া আছে 4,000, তার মানে বাকি আছে 6,000, যেটি প্রাপ্য বা বকেয়া। তা 6,000 টাকা এর সাথে যোগ করবো, যোগ করে মোট 10,000 হবে। ওই যে কিছুক্ষণ আগে যেটি বললাম যে এই 1 লাখের উপর 10% হিসেব করে যেটা হয় সেটা মোট হবে। এখানে লিখবো আমাদের এখানে দেওয়া আছে 4,000, তাহলে আরো 6,000 দিলে মোট 10,000 হয়, তাহলে আরো যে 6,000 লাগবে এটা হচ্ছে বকেয়া। এবং আমরা জানি বকেয়াটা সমন্বয়, তাই দুইবার লিখতে হবে। এখানে একবার লিখলাম, আর একবার এখানে লিখবো। তো এখানে লেখার আগে বিনিয়োগটা আগে লিখে নিব, সঞ্চয়পত্র বা বিনিয়োগ যাই বলি না কেন লিখে নিব। বিনিয়োগ অংশের মধ্যে লিখবো, ওর নিচে লিখবো এই প্রাপ্য বিনিয়োগের সুদ কত টাকা, এই 6,000 টাকা। ভালো করে লক্ষ্য করি, রেওয়া মিলের আইটেম ছিল 2টা, 1 লক্ষ, সেটা একবার লিখেছি। রেওয়া মিলের আইটেম একবার লিখতে হয়। সঞ্চয়পত্রের সুদ 4,000, সেটা আমরা রেওয়া মিলের আইটেম, তাই একবার লিখেছি বিনিয়োগের সুদ নামে বা সঞ্চয়পত্রের সুদ নামে। এবার পার্সেন্টেজ কেটে যোগ বিয়োগ করে আমরা যে অতিরিক্ত 6,000 পেয়েছিলাম সেটা বকেয়া বিনিয়োগের সুদ, যাকে প্রাপ্য বিনিয়োগের সুদও বলা হয়। প্রাপ্য বিনিয়োগের সুদ নামে একবার এই সুদের সাথে যোগ করব 6,000, যেটা অতিরিক্ত, আরেকবার চলতি সম্পদ পাশে লিখব। আরেকটা লক্ষ্য করি, এখানে বলছে বিনিয়োগের সুদ অনাদায়ে রয়েছে 3,000। এখানে একটা খুব সুন্দর একটা আইটেম, ভালো করে লক্ষ্য করি। এটা কিন্তু শিক্ষার্থীরা কমন মিস্টেক করে। আমি যতবার প্রশ্ন দিয়েছি এই একাদশ শ্রেণীর বা দ্বাদশ শ্রেণীর পরীক্ষায় ফাইনাল অ্যাকাউন্ট, এই আইটেমটা যতবার দিয়েছি ম্যাক্সিমাম শিক্ষার্থী ভুল করেছে। ক্লাসে বিভিন্নবার বলেছি, শিক্ষার্থীরা ঠিক মতো শোনে না। শিক্ষার্থীরা ধৈর্য সহকারে হিসাব বিজ্ঞানী এই যে আমি বিশ্বাস করবো কিনা জানি না, পরশুদিন, আজকে তো শনিবার, পরশুদিন বৃহস্পতিবারে আমি একটা হলে ডিউটি দিচ্ছিলাম, পরীক্ষার হলে। সেখানে কমার্সের স্টুডেন্ট ছিল 25 জন মতো, 25। তার মধ্যে 50% স্টুডেন্টের কাছে দেখছি টেস্ট পরীক্ষা দিতে এসেছে এইচএসসি, তাদের ক্যালকুলেটর নাই। অবাক হয়ে গেলাম যে ক্যালকুলেটর ছাড়া হিসাব বিজ্ঞান পরীক্ষা দিতে এসেছে, কেমন কথা। মানে এখনকার ছেলে মেয়েরা লেখাপড়াকে এত অবহেলা করে, কি বলবো আর, মানে ধৈর্যই নাই লেখাপড়ার ক্ষেত্রে। সেদিন একটু ধৈর্য সহকারে পড়তে হবে। তো যাই হোক, যেটা বলছিলাম, এই ধরনের সমন্বয় দিলে শিক্ষার্থীরা অনেক সময় কমন মিস্টেক করে। কি কমন মিস্টেক করে? শিক্ষার্থীরা খালি পার্সেন্টেজ কাটে, এবং পার্সেন্টেজ কাটতে হয়, এটা তো আমরা জানি। কিন্তু কোনো কোনো ক্ষেত্রে পার্সেন্টেজ কাজে আসবে না। যেমন এই অঙ্কে কোন পার্সেন্টেজ কোনো কাজে আসবে না। যেমন 60,000 টাকার উপরে যদি 10% হিসাব করি 6,000 টাকা হয়, তাই না? এইখানে আবার এই অঙ্কে কি ঘটনা ঘটেছে, বিনিয়োগের সুদও দেওয়া আছে, আবার বিনিয়োগের সুদ বকেয়াও বলা আছে 3,000, আবার পার্সেন্টেজও দেওয়া আছে। ত্রিমুখী একটা সমস্যা। সেই জন্য বলছি, বিনিয়োগের সুদ সমন্বয়ে যদি সরাসরি বলা থাকে তাহলে ওই পার্সেন্টেজ আর কোনো কাজ করবে না, পার্সেন্টেজ কাজ হবে না। তাহলে সমস্যার সমাধান কিভাবে হবে? বিনিয়োগের সুদ এটা লিখবো, ওর সাথে এই বকেয়া যোগ করব। এখন তুমি হয়তো বলতে পারো যে এটা যোগ করে পার্সেন্টেজটা মিলবে না, নাও মিলতে পারে। যেমন 6,000 টাকার 10%, 60,000 টাকার 10% 6,000, বাট এইখানে আছে 6,000 আর এই দুটো যোগ করে 5,000, তাহলে মিলতেছে না পার্সেন্টেজের সাথে। হ্যাঁ, পার্সেন্টেজের সাথে কাকতালীয় ভাবে মিলতেও পারে, সমস্যা নেই, আবার নাও মিলতে পারে। সেই জন্য একটি বিষয় খেয়াল রাখবো, যদি পার্সেন্টেজ দেওয়া থাকে সাথে সাথে সমন্বয়ে বিনিয়োগের সুদ কত টাকা বলা আছে সরাসরি লেখা থাকে, তাহলে পার্সেন্টেজ আর কোনো কাজ হবে না। কিভাবে লিখবো আমি দেখাচ্ছি। প্রথমে লিখবো বিনিয়োগের সুদ, রেওয়া মিলে যেটি দেওয়া আছে 2,000, অন্যান্য আয়ের মধ্যে 2,000, এটার সাথে যোগ প্রাপ্য সুদ লিখবো এই 3,000। এখন আর পার্সেন্টেজ কাটবো না, এটা যোগ করে এখানে লিখবো। আবার বলছি, বিনিয়োগের সুদ যেটা দেওয়া আছে তার সাথে সরাসরি এটা যোগ করব, পার্সেন্টেজের হিসাব করব না। এবার এই তো গেল আয় বিবরণীর অন্যান্য আয়ের মধ্যে লিখবো এইভাবে। এখন আর্থিক অবস্থার বিবরণী যদি লিখতে হয় কিভাবে লিখবো? আর্থিক অবস্থার বিবরণীতে প্রথমে এই বিনিয়োগটা লিখবো। বিনিয়োগ অংশে আমরা জানি সম্পদ আমরা ভাগ ভাগ করে লিখি, চলতি সম্পদ, স্থায়ী সম্পদ, বিনিয়োগ, তাই না? তো বিনিয়োগটা সরাসরি এই বিনিয়োগটা বসে যাবে, শেষের ঘরে লিখবো। তারপর চলতি সম্পদের মধ্যে প্রাপ্য বিনিয়োগের সুদ বা বকেয়া বিনিয়োগের সুদের মধ্যে এই এখানে যেটি যোগ করেছি 3,000, এই 3,000 এখানে লিখবো। ভালো করে লক্ষ্য করি, যদি এই দুইটা দেয়া থাকতো
এই লাইনটা না থাকতো তো পার্সেন্টেজ কেটে দেখতাম কত টাকা বকেয়া রয়েছে বা প্রাপ্য হয়েছে। কিন্তু এই লাইনটা যদি দেওয়া থাকে এইভাবে, তাহলে পার্সেন্টেজ তার কাজ করবে না, তখন সরাসরি এইটা আর এইটা নিয়ে কাজ করব। এটা লিখবো, এটার সাথে এটা যোগ করব। আর বিনিয়োগ লিখবো, বিনিয়োগের সাথে কিন্তু বিনিয়োগের সুদ যোগ হয় না। এখন অনেক শিক্ষার্থী আমাকে প্রশ্ন করতে পারে কেন যোগ হবে না? বিনিয়োগটা সাধারণত দীর্ঘমেয়াদী সম্পদ, আর বিনিয়োগের সুদটা চলতি সম্পদ। তাই বিনিয়োগের সুদটা চলতি সম্পদের মধ্যে লিখতে হবে আলাদা করে। বকেয়া বিনিয়োগের সুদ, বিশেষ করে প্রাপ্য বিনিয়োগের সুদ চলতি সম্পদ। ও, যে কথাটা বলছিলাম, এই ধরনের অঙ্ক আসলে শিক্ষার্থীরা যে মিস্টেকটা করে সেটি হচ্ছে এই ৬০০০ টাকার উপরে পার্সেন্টেজ কেটে সেটাও লেখে, এটা বাদ দিয়ে যেটা ৪০০০ টাকা বকেয়া লেখে এটাও যোগ করে, এইভাবে মানে গুলায় ফেলে অঙ্ক। এখন তুমি হয়তো বলতে পারো, তোমরা হয়তো বলতে পারো যে এমনি কনফিউশন থাকলে এরকম অঙ্ক দেবো কেন পরীক্ষায়? না, এটা বোর্ড পরীক্ষায় তো অনেক সময় থাকে। তাহলে আমরা যদি এখন না শিখাই ক্লাসরুমে তাহলে তো পারবে না, সেজন্য দেয়া। এবার আসি, এটা সহজ। বিনিয়োগের সুদ দেয়া আছে, বিনিয়োগও দেয়া আছে, তাহলে এটার উপর পার্সেন্টেজ কাটবো। কিন্তু একটু পার্থক্য আছে, সেটা হচ্ছে আগে ছিল ১/১/২০২০, কিন্তু এখানে আছে ১/৭/২০২০। তার মানে কি ১/৭ থাকলে এটা কিন্তু হাফ বছরের সুদ হবে, ৬ মাসের সুদ হবে। আমরা একটু হিসেব করি, ৭ থেকে কাউন্ট করবো, ৭, ৮, ৯, 10, 11, 12, এই যে ৬ মাস। তাহলে ৬০,০০০ টাকার 10% হিসেব করে আমরা পাই ৬০০০। ৬০০০কে 12 দিয়ে ভাগ 6 দিয়ে গুণ করলে পাই ৩০০০। ৬০০০-এর অর্ধেক ৩০০০। তার মানে কি ৩০০০ টাকা হবে মোট সুদ, কিন্তু বিনিয়োগের সুদ দেয়া আছে ২০০০। তা পার্থক্য ১০০০ বকে আছে। কিভাবে লিখবো লক্ষ্য করি। প্রথমে লিখবো রেওয়া মিলের যে বিনিয়োগের সুদ দেয়া আছে ওটা লিখবো, অপরিচালনা আয়ের মধ্যে রেওয়া মিলের যে বিনিয়োগের সুদ দেয়া আছে এইটা লিখবো। ওইটার সাথে যোগ প্রাপ্য সুদ যোগ করব। কত টাকা যোগ করব প্রাপ্য সুদ? অনেক শিক্ষার্থী কি করে, এখানে ৬% হিসেব করে, সরি এখানে 10% ৬ মাসের হিসেব করে ৩০০০ হয় না, ওই ৩০০০ আবার এটার সাথে যোগ করে। এই ভুলটাও কিন্তু অনেকে করে। আমরা যখন খাতা দেখি তখন দেখি বিভিন্ন ভাবে অঙ্ক শিক্ষার্থীরা করেছে। কারণ এখনকার শিক্ষার্থীরা ক্লাসরুমে খুবই কম আসে। ১০০ জন স্টুডেন্টের মধ্যে প্রেজেন্ট দেখি ১০ জন, ২০ জন, ১৫ জন, ৩০ জন, আর বাকিগুলা বাইরে বাইরে পড়ে, কেউ পড়ে না, যার কারণে শিক্ষার্থীদের ঠিক মতো গাইড হয় না। ভালো করে লক্ষ্য করি, বিনিয়োগের সুদ দেওয়া ছিল ২০০০ টাকা লিখলাম, এর সাথে বকেয়া যোগ করবে ১০০০। কিভাবে ১০০০ হলো? ৬০,০০০ টাকার উপরে 10% ৬০০০, তার অর্ধেক ৩০০০। তাহলে আছে ২০০০, মোট হবে ৩০০০, ১০০০ বকেয়া। তাহলে ১০০০ যোগ করে ৩০০০ হলো। একটি বিষয় খেয়াল রাখবো, এই যে পার্সেন্টেজ টাকাতে যত পাবো ৬ মাসের হোক ১২ মাসের হোক, ওই মোট টাকাটা বেশি টাকা এখানে হবে না, সমান সমান হবে। যেটা পার্সেন্টেজ কেটে পাবো তার সমান সমান এইখানে হবে। এখানে যদি আমাকে ওই ৩০০০ করতে হয়, তাহলে আগে ছিল ২০০০, আরো ১০০০ যোগ করতে হবে, সে ১০০০ এখানে লিখবো। এবং সম্পদ পাশে আসি, সম্পদ পাশে এই যে বিনিয়োগ যেটি ছিল সেটা আগে লিখবো, বিনিয়োগ নামে সরাসরি লিখে দিব শেষের ঘরে। আর চলতি সম্পদ পাশে এই যে বিনিয়োগের প্রাপ্য সুদ ছিল ওইটা লিখবো, চলতি সম্পদ পাশে বিনিয়োগের প্রাপ্য সুদ লিখবো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আরো কয়েকটা আইটেম আছে, আরো হয়তো কয়েক মিনিট লাগবে। একটি বিষয় বলে রাখি, আমি শিক্ষার্থীদের অনুরোধে অনলাইনে ক্লাস নিই। আমি একজন সরকারি কলেজের শিক্ষক। তো শিক্ষার্থী, তোমাদের যদি কারো কোনো ডিমান্ড থাকে, কোনো প্রশ্ন যদি উত্তর চাও, তোমরা চেষ্টা করবে আমি উত্তর দেওয়ার। তাই তোমাদের যদি কারো কোনো, অনেক শিক্ষার্থী আমাকে বোর্ড প্রশ্নের সমাধানের জন্য, যেমন গত দিনে একটা ছেলে আমাকে বলেছে যে স্যার ভ্যাট সংক্রান্ত একটা অঙ্কের সমাধান করলে একটু ভালো হয়, ফাইনাল অ্যাকাউন্ট, ভ্যাট কিভাবে ফাইনাল অ্যাকাউন্টে লিখতে হয়। তো আমি পরের ক্লাসে চেষ্টা করবো ইনশাল্লাহ ভ্যাট সংক্রান্ত একটা সমস্যার সমাধান করানোর। যাই হোক, আরো কয়েকটা আছে, আমি বাইরের সামনে যাই। এখানে কি বলেছে, রেওয়া মিলে বিনিয়োগ দেওয়া আছে ৬০,০০০, বিনিয়োগের সুদ দেওয়া আছে ২০০০, ১/৭ লেখা। এটা দেওয়ার কারণ কি? অনেক শিক্ষার্থী বলে মনে হতে পারে যে ১/৭ তো কিছুক্ষণ আগে একটা হিসেব করলাম, তাহলে এটা আবার দিলে ডাবল হয়ে গেছে। না, ডাবল হয়নি, একটু পার্থক্য আছে। কি পার্থক্য আছে? কিছুক্ষণ আমি আগে যে অঙ্কটা দেখিয়েছিলাম সেখানে ছিল ১/৭/২০২০, অঙ্ক ২০২০। এই সালের সাথে যদি এই সাল মিল থাকে
তাহলে 1/7 থাকলে সেটা হাফ বছরের সুদ হবে 6 মাসের। কিন্তু এমন যদি হয় এই অঙ্কের মতো, এখানে যেমন 20 সাল, এখানে আবার 19 সাল, আগের বছর, তাহলে অঙ্ক যে বছর তার আগের যদি কোনো বছর থাকে তাহলে কিন্তু পূর্ণ বছরের সুদ কাউন্ট হবে। এই প্রশ্নটা কিন্তু পরীক্ষায় প্রায় আসে, বোর্ড পরীক্ষায় আমি দেখেছি। ভালো করে একটু বুঝি। আমরা কি করি 1/7 মানে হাফ বছরের মনে করি, কিন্তু 1/7 দেয়া থাকলেও পূর্ণ বছরের সুদ কাউন্ট হবে যদি সালের পার্থক্য থাকে। যেমন এখানে 20, এখানে 19, আগের বছর, একটু খেয়াল রাখতে হবে। তাহলে হিসাবটা কিভাবে করব? আমরা যখন আয় বিবরণীতে লিখবো তখন বিনিয়োগের সুদ যেটা রেওয়া মিলে দেওয়া আছে সেটা তো আগে লিখবো। এবার এই 60,000 টাকার উপরে 10% 6,000, এখানে আবার হাফ হবে না, 6,000ই হবে। তো 6,000 মোট, কিন্তু এখানে আছে 2,000, বাকি কত? 4,000। তাহলে এখানে লিখবো প্রাপ্য সুদ 4,000, এটা যোগ করে এখানে লিখবো। ওই যে কিছুক্ষণ আগে বললাম পার্সেন্টেজ কেটে যা হবে তার সেটা এখানে হবে। তাহলে এখানে এটা হতে হলে আরো কয় টাকা যোগ করা লাগে, সেটা বকেয়া বিনিয়োগের সুদ, এর আরেক নাম প্রাপ্য বিনিয়োগের সুদ। আয় যদি বকেয়া থাকে তাকে প্রাপ্য বলতে হয়, সেজন্য প্রাপ্য সুদ লিখেছি। এই তো গেল আয় বিবরণীতে। এবার আর্থিক অবস্থার বিবরণীতে কিভাবে লিখবো? আর্থিক অবস্থার বিবরণীতে প্রথমে বিনিয়োগ নামে লিখবো এই 60,000 টাকা শেষের ঘরে। এরপর চলতি সম্পদের মধ্যে এই যে বিনিয়োগের সুদ যোগ করলাম, প্রাপ্য বিনিয়োগের সুদ, ওইটা লিখবো। ভালো করে লক্ষ্য করি, এখানে 60,000 টাকা রেওয়া মিলেছিল, 2,000 টাকা রেওয়া মিলেছিল। রেওয়া মিলের আইটেমে একবার লিখতে হয়, তাই আমরা একবার মাত্র লিখেছি 60,000 টাকা। রেওয়া মিলের আইটেম 2,000 একবার লিখতে হয়, তাই একবার মাত্র লিখেছি বিনিয়োগের সুদ 2,000 টাকা। আর রেওয়া মিলের মধ্যে পার্সেন্টেজ কেটে যে টাকাটা হলো সেখানে যোগ বিয়োগ করে 4,000 টাকা পেয়েছি। এটা কিন্তু সমন্বয়, এটা কিন্তু রেওয়া মিলের আইটেম না, এটা গুপ্ত সমন্বয় বলা হয় এগুলিকে। এখানে সমন্বয় লেখা নাই, কিন্তু অঙ্কের মধ্যে হিসেব নিকেশ করে কিছু সমন্বয় বের হয়, ওইগুলোকে সাইলেন্ট সমন্বয়, ইংরেজিতে, বাংলায় গুপ্ত সমন্বয় বলা হয়, যেটি গুপ্ত অবস্থায় আছে কিন্তু সমন্বয়। তাই সমন্বয়ের আইটেম দুইবার বসে, সেজন্য একবার বিনিয়োগের সুদ যোগ করেছি প্রাপ্য বিনিয়োগের সুদ নামে, আর একবার সম্পদ পাশে লিখেছি। এবার আসি, এই এখানে কিন্তু বিনিয়োগের সুদ দেয়া নেই, বাট এখানে আবার দেয়া আছে 1/4/2020, এখানেও 20, এখানেও 20, কিন্তু তারিখ দেয়া আছে 1/4। 1/4 দেয়া থাকলে কয় মাসের সুদ কাউন্ট হবে? কত মাসের? চিন্তা করতে হবে। তাহলে বলি কিভাবে হিসেব করব। 4 থেকে ডিসেম্বর পর্যন্ত কাউন্ট করব। 4 মানে কি? 4 থেকে 12 পর্যন্ত। 4 সহ গুনবো, কিন্তু 1/4 আছে যেহেতু। 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12। তাহলে এখানে হচ্ছে 4 আর 4 8 আর 9 মাসের, 9 মাসের সুদ হবে। ভালো করে লক্ষ্য করো, অনেক শিক্ষার্থী কি করে 12 থেকে 4 বিয়োগ করে 8 মাসের ধরে, কিন্তু না, 8 মাসের হবে না। 1/4 থাকলে পয়লা এপ্রিল, এপ্রিল মাস সহ এপ্রিল, মে, জুন, জুলাই, অগাস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, 9 মাসের সুদ কাউন্ট হবে। 9 মাসের। এখানে বিনিয়োগের সুদ দেয়া নেই রেওয়া মিলে, তাহলে পার্সেন্টেজ কেটে যেটা হবে তাকে 9 দিয়ে গুণ, 12 দিয়ে ভাগ, তো 9 মাসের হবে। ভালো করে লক্ষ্য করি, আমি আজ শুধুমাত্র বিনিয়োগের সুদ যত সমস্যার সমাধান আছে আমি আলোচনা করার চেষ্টা করছি। আমি এই সমন্বয় জাবেদার যে সমস্ত সমাধানগুলি করাই সাধারণত একই ক্যাটাগরির সমন্বয়গুলি আমি আলোচনা করার চেষ্টা করি। যেমন প্রথম ক্লাসে আমি আলোচনা করেছি বকেয়া ব্যয় সমূহ, প্রায় 20টা পেয়েছি বকেয়া ব্যয় বিভিন্ন ধরনের। ওটা যদি কেউ ঠিক মতো দেখে, এই প্লে লিস্টে আছে আমি আজকে যে ক্লাস নিচ্ছি, ওটা যদি কেউ ঠিক মতো দেখে তাহলে সব বকেয়া ব্যয় পারবে, যেভাবেই আসুক। তারপরের দিন আলোচনা করেছি, তারপরে ক্লাসে অগ্রিম ব্যয় সংক্রান্ত, সেখানেও প্রায় 20টা অগ্রিম ব্যয় পেয়েছি। তারপরে আলোচনা করেছি বকেয়া আয়, তারপরে আলোচনা করেছি অগ্রিম আয়, কিছুক্ষণ আগে আলোচনা করলাম আজকের এই ক্লাসটার আগে। আজকে আলোচনা করছি বিনিয়োগের সুদ, এরপরে আলোচনা করব ঋণের সুদ বিভিন্ন ভাবে, এরপরে আরেকদিন আলোচনা করব বিজ্ঞাপন সংক্রান্ত, আরেকটা ক্লাস আলোচনা করব মনিহারি সংক্রান্ত, আরেকটা ক্লাস আলোচনা করব অবচয় সংক্রান্ত, আরেকটা ক্লাস আলোচনা করব সমাপনী মজুত পণ্য সংক্রান্ত। তার মানে কি, আমি ক্যাটাগরি ভিত্তিক যদি আলোচনা করি তাহলে একজন শিক্ষার্থীর সমাপনী মজুত পণ্য বোঝে না, ওই ভিডিওটার কোনো না কোনো জায়গায় ওই সমস্যার সমাধানটা থাকবে। এইভাবে আমি আলোচনা করার চেষ্টা করব। আমার নিজের একটা হিসাব বিজ্ঞান লেখা বই আছে, হিসাব বিজ্ঞান ফার্স্ট পার্ট এবং সেকেন্ড পার্ট,
নাজিম পাবলিকেশন প্রকাশনী, বাংলা বাজার, ঢাকা, নাজিম পাবলিকেশন কর্তৃক প্রকাশনী, হিসাব বিজ্ঞান ফার্স্ট পার্ট এবং সেকেন্ড পার্ট ইন্টারমিডিয়েটে আমার লেখা বই আছে। যাই হোক, তোমরা দেখতে পারো। কোথায় আছি? তাহলে এখানে পার্সেন্টেজ কাটবো। 60,000-এর 10%, যা হয় সেটাকে 9 দিয়ে গুণ, 12 দিয়ে ভাগ। আর তাহলে সরাসরি লিখবো বিনিয়োগের সুদ বলে পার্সেন্টেজ কেটে 9 মাসের যেটা পাবো 4,500 টাকা। 4,500 টাকা কিভাবে পেলাম? 60,000 গুণ 10%, তাহলে 6,000। 6,000 গুণ 9 ভাগ 12, গুণ 9 ভাগ 12, 4,500 হবে। আচ্ছা, এবার সম্পদ পাশে আবার এই বিনিয়োগের সুদটা লিখতে হবে, কিন্তু তার আগে বিনিয়োগটা লিখে নিতে হবে। চলতি সম্পদের মধ্যে বিনিয়োগের সুদ একটু দ্রুত দেখালাম সময় সেভ করার জন্য। কিভাবে লিখবো? রেওয়া মিলে যে আইটেম ছিল ওটা একবার লিখতে হয়। তাহলে বিনিয়োগ ছিল, বিনিয়োগ পাশে লিখে দিয়েছি সরাসরি, ঝামেলা শেষ। আর পার্সেন্টেজ কেটে 9 মাসের যেটা পেয়েছি সেটা প্রাপ্য সুদ বা বকেয়া সুদ। একবার আয়ের মধ্যে লিখবো, আর একবার চলতি সম্পদের মধ্যে লিখবো। প্রাপ্য বিনিয়োগের সুদ চলতি সম্পদ, বকেয়া আয় চলতি সম্পদ, তাই না? তাই চলতি সম্পদের মধ্যে লিখেছি, যেটা পার্সেন্টেজ কেটে যেটা বকেয়া ছিল সেটা। এখানে বিনিয়োগ দেয়া আছে 60,000, বিনিয়োগের সুদ দেয়া আছে 1,000, আর সমন্বয়ে বলা আছে বিনিয়োগের উপর 6 মাসের সুদ বকেয়া রয়েছে 10% হারে। এটার সমাধান কি হবে, তাই না? এটা লিখবো, প্রথমে বিনিয়োগের সুদ লিখবো, এবার পার্সেন্টেজ কেটে, এখানে পার্সেন্টেজ কেটে হয় 6,000, 6 মাসে 3,000, তো বকেয়া বলে আবার ওই 3,000-ই লিখবো। এখানে কিন্তু ভালো করে লক্ষ্য করি, এখানে 10% হিসেব করে 6,000 টাকা হয়, 6 মাসে 3,000 টাকা হয়। তাহলে এখানে স্পষ্ট বলা আছে 6 মাসের বকেয়া আছে, তার মানে কি 3,000 টাকায় বকেয়া আছে। কিছুক্ষণ আগে যে বলছিলাম পার্সেন্টেজ কেটে যেটা হবে সেটা মোট হবে, কিন্তু এই ক্ষেত্রে আবার একটু ব্যতিক্রম আছে, কারণ এখানে বোঝাতে চাচ্ছে বিনিয়োগের সুদ অলরেডি পাওয়া গেছে 1,000, আরো বাকি আছে 3,000, এটা বলতে চাচ্ছে। তাই বকেয়া সুদটা এর সাথে যোগ হবে, এবং এই বকেয়া সুদটা আবার সম্পদ পাশে লিখতে হবে, চলতি সম্পদ পাশে। চলতি সম্পদ পাশে লেখার আগে বিনিয়োগ নামে এখানে বিনিয়োগের টাকাটা লিখে নিতে হবে, তারপর লিখবো চলতি সম্পদ পাশে প্রাপ্য বিনিয়োগের সুদ এই 3,000। একটি বিষয় খেয়াল রাখবো, এখানে বিনিয়োগের সাথে প্রাপ্য বিনিয়োগের সুদ যত টাকা যোগ করব, চলতি সম্পদ পাশে প্রাপ্য বিনিয়োগের সুদ নামে ওই টাকাটাই লিখতে হবে, সেম টাকা, যত টাকা যোগ হবে তত টাকা ওখানে লিখবো। একজন শিক্ষার্থী আমাকে প্রশ্ন করেছিল যে বিনিয়োগের সুদ কি অগ্রিম হয়? না, সময়ের সাথে সম্পর্কিত, সময় যাওয়ার পরে তো বিনিয়োগের সুদ কাউন্ট করে, অগ্রিম কিভাবে হবে, তাই না? অগ্রিম সাধারণত হতে পারে, কিন্তু অঙ্কের মধ্যে কোথাও দেখা যায় না অগ্রিম। এখানে সহজ, পার্সেন্টেজ কেট দেয়া আছে, আবার 2,000 দেয়া আছে, 2,000 টাকা লিখতে হবে, পার্সেন্টেজ কোনো কাজ হবে না। বিনিয়োগের সুদ বলে 2,000 টাকা লিখবো, আবার বিনিয়োগটা সরাসরি লিখবো, এবং চলতি সম্পদের মধ্যে প্রাপ্য বিনিয়োগের সুদ 2,000 টাকা লিখবো। অর্থাৎ খালি রেওয়ামিলের মধ্যে বিনিয়োগ আছে, রেওয়ামিলের আইটেমে একবার বসে, বিনিয়োগ বলে লিখে দিয়েছি। আর এখানে প্রশ্নের মধ্যে অঙ্কে বলা আছে 2,000 টাকা অনাদায়ী রয়েছে, মানে প্রাপ্য হয়েছে, এটাই বকেয়া। ওই টাকাটা এই 2,000 টাকা দুইবার লিখবো, এখানে আর এইখানে। আয় পাশে অপরিচালন আয় বা অন্যান্য আয়ের মধ্যে বিশদ বিবরণীতে, আরেকবার সম্পদ পাশে, চলতি সম্পদ পাশে। এখানে একটি বিষয় বলে আর কি, এই আয় বিবরণী এবং আর্থিক অবস্থার বিবরণীতে 3টা করে টাকার কলাম হয়, কিন্তু আমার এখানে জায়গা কম, তো যার কারণে 2টা করে অঙ্কন করেছি। এখানে লক্ষ্য করি, এটা তোমরা হয়তো পারবে, এখানে কিন্তু বিনিয়োগের আর এক নাম আমি দিয়েছি প্রদত্ত ঋণ নামে। আচ্ছা, ঋণ মানে তো দায়, যে ঋণ আমরা নিয়েছি, ঋণ যদি ক্রেডিট দিকে থাকে সেই ঋণ আমরা গ্রহণ করেছি, দ্যাট ইজ লায়াবিলিটিস, দায়। বাট এইখানে কিন্তু প্রদত্ত ঋণ নামের আমাদের ডেবিট আছে, তার মানে এটা কিন্তু ওয়ান কাইন্ডস অফ ইনভেস্টমেন্ট, দ্যাট মিনস বিনিয়োগ, এটা বিনিয়োগ। তো বিনিয়োগ যদি হয় তো বিনিয়োগের সুদের মতো কাউন্ট হবে, যদিও লেখা আছে প্রদত্ত ঋণ, প্রদত্ত ঋণের সুদ, তাহলে এগুলো কিন্তু বিনিয়োগের মধ্যে পড়ে। বিনিয়োগের সুদ যেভাবে করেছি এতক্ষণ সেইভাবে এটা করব। আর একটা প্যাচ আছে, 1/5 যদি থাকে তো কয় মাসের সুদ ধরবো, তাই না? মে মাসের 1 তারিখ, এই 5 থেকে কাউন্ট করতে হবে 12 পর্যন্ত।
5, 6, 7, 8, 9, 10, 11, 12, 8 মাস। 8 মাসের ইন্টারেস্ট কাউন্ট হবে। তাহলে এখানে লিখবো এই প্রদত্ত ঋণের সুদ রেওয়ামিলে যে 1000 দেওয়া আছে সেটা লিখবো, এর সাথে যোগ বকেয়া সুদ বা প্রাপ্য সুদ নামে যোগ করব। কিভাবে যোগ করব, কত টাকা যোগ করব? ওই যে কিছুক্ষণ আগে বললাম 30,000 টাকার 10% 3000 গুণ 8/12, 1 5 থাকলে 5 থেকে হাত গুনলে 8 মাস পেলাম 12 পর্যন্ত। 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 8 মাস। 8 মাসের সুদ কাউন্ট করব কিভাবে? 30,000 গুণ 10%, 3000, সেটাকে গুণ 8/12, গুণ 8/12, যে টাকাটা হবে তার সাথে এটা বিয়োগ করে এখানে লিখবো। ভালো করে লক্ষ্য করি কিভাবে 1000 টাকা পেলাম। আরেকবার বলছি, 30,000 গুণ 10%, 30,000-কে 10% গুণ করলে 3000, 3000-কে 12 দিয়ে ভাগ করলে 250 হবে সম্ভবত। আমি আবার এই হিসেবে কিন্তু কাঁচা, ক্যালকুলেটারে ভালো পারি। যাই হোক, 3000-কে 12 দিয়ে ভাগ করলে প্রতি মাসের সুদ হয় 250, 250, 250-কে যদি 8 দিয়ে গুণ করি 2000 হয়। তাহলে 2000 মোট যদি হয় তো বাকি কত? 1000। 1000 দেয়া আছে আর 1000 বাকি, দুইটা মিলে 2000 হলো। এখন অনেক শিক্ষার্থী আমাকে প্রশ্ন করতে পারে যে এখানে হিসেব করে যে 2000 টাকা হচ্ছে, তা 2000 টাকা বকেয়া না? না, 2000 টাকা বকেয়া হবে না, কারণ 2000 টাকা মোট হবে, আগে আছে 1000, বাকি 1000। তাই ওই 1000 একবার এখানে লিখবো বকেয়া সুদ নামে, আর একবার এইখানে লিখবো। তার আগে প্রদত্ত ঋণটা লিখে নিব বিনিয়োগের মধ্যে। এই যে বিনিয়োগের মধ্যে প্রদত্ত ঋণ লিখবো, আর নিচে চলতি সম্পদের মধ্যে প্রাপ্য সুদ নামে লিখবো। ভালো করে লক্ষ্য করি, বিনিয়োগ ছিল 30,000, ওইটা একবার বসবে, একবার, তাই বিনিয়োগের মধ্যে একবার লিখেছি। প্রদত্ত ঋণের সুদ ছিল 1000, ওটাও একবার লিখতে হবে, একবার, তাই প্রদত্ত ঋণের সুদ নামে এখানে একবারে লিখেছি। আর পার্সেন্টেজ কেটে আমরা যেটি পেলাম সেখান থেকে যোগ বিয়োগ করে আরো 1000 বকেয়া রয়েছে, ওইটা একবার এইখানে যোগ হবে, আরেকবার চলতি সম্পদ পাশে বসবে। এখন অনেক শিক্ষার্থীর মনে হতে পারে যে প্রদত্ত ঋণের সাথে প্রদত্ত ঋণের সুদটা যোগ হবে না। না, যোগ হবে না, কারণ প্রদত্ত ঋণটা সাধারণত বিনিয়োগ এর মধ্যে পড়ে, তাই বিনিয়োগ অংশে বসবে। আর প্রদত্ত ঋণের প্রাপ্য সুদ বা বকেয়া সুদ যেটা, সেটা চলতি সম্পদের মধ্যে বসবে, এটা খেয়াল রাখবো। আবার আর একজন শিক্ষার্থী শেষমেশ প্রশ্ন করতে পারে, ঋণ তো দায়, সম্পদ পাশে লিখবো কেন? না, প্রদত্ত ঋণ সম্পদ। ইন জেনারেলি ঋণ দায়, কারণ আমরা ঋণ নিই, তাই লোন হচ্ছে লায়াবিলিটিস, দায়, কিন্তু এখানে আমরা দিয়েছি, সেটা হচ্ছে প্রদত্ত ঋণ বা বিনিয়োগের মধ্যে পড়বে, বিষয়টি খেয়াল রাখবো। 11 নম্বরে কি বলেছে? 8% বিনিয়োগ, 1-10 দেয়া আছে, বিনিয়োগের সুদও দেয়া আছে। এটা আমি দিয়েছি, এই মাস কিভাবে কাউন্ট করবো সেই জন্য। আচ্ছা, 1-10 যদি দেয়া থাকে তাহলে কয় মাসের হবে? অনেক শিক্ষার্থী কিন্তু এখানে 2 মাসের ধরে। 10 দেয়া আছে তো একটু বুদ্ধি করে 12 থেকে 10 বিয়োগ করে, কিন্তু না, এখানে 2 মাস হবে না, কয় মাস হবে একটু কাউন্ট করি। 1-10 দেয়া আছে মানে কি 10 মাস সহ কাউন্ট হবে। 10 মাস হচ্ছে অক্টোবর মাস, তাহলে অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর 3 মাসের সুদ, অর্থাৎ 10, 11, 12, 10, 11, 12, 12 পর্যন্ত 3 মাসের সুদ ধরতে হবে। 1,20,000 টাকার 8% সুদ যা হয় গুণ 3/12, এইভাবে কাউন্ট করবো। তো প্রথমে তো এই সুদটা লিখে নিব, বিনিয়োগের সুদ এটা লিখে নিব, যোগ প্রাপ্য বা বকেয়া 1400। কিভাবে হলো? এটির উপরে পার্সেন্টেজ কেটে যা হয় তাকে 3 দিয়ে গুণ করে 12 দিয়ে ভাগ করে 2400 হয়। 2400 মোট যদি হয় তাহলে এখানে আছে 1000, 1400 বকেয়া আছে। আবারও লক্ষ্য করি, পার্সেন্টেজ কেটে 3 মাসের মোট পেয়েছি 2400, 2400-এর মধ্যে আগে দেয়া আছে 1000, 1400 বকেয়া, 1400 বকেয়া যোগ করেছি। এবং এই যে বকেয়া সুদ, এটা তো সম্পদ, তার সম্পদ পাশে লিখবো বকেয়াটা, কিন্তু তার আগে বিনিয়োগটা লিখে নিতে হবে। 8% বিনিয়োগ, এই টাকাটা আমরা লিখে নিব বিনিয়োগ অংশে। এবার চলতি সম্পদের মধ্যে এই বকেয়া সুদটা লিখব। তাহলে আমি একটি বিষয় আরেকবার আমি স্মরণ করিয়ে দিচ্ছি, সেটি হচ্ছে বিনিয়োগের সুদ যেটি বকেয়া থাকবে সেইটা একবার বিনিয়োগের সুদের সাথে যোগ করব, অথবা বিনিয়োগের সুদটা যদি দেয়া না থাকে এখানে, তাহলে সরাসরি লিখব বকেয়া অংশটুকু, এবং বকেয়া অংশটুকু যেহেতু সমন্বয় 2 বার বলবে,
আরেকবার চলতি সম্পদ পাশে লিখবো। তাহলে আমাদের নির্ণয় করতে হবে বকেয়া কোনটুকু, সেটুকু কিন্তু দুই জায়গায় বসবে। সব বিনিয়োগের সুদে আজকে আলোচনা করতেছি আমি, কারণ এইটা নিয়ে সাধারণত অঙ্কে থাকেই। আচ্ছা, আরেকটা জিনিস আমি একটু ইচ্ছাকৃত দিয়েছি শেখানোর জন্য, 1/6 যদি থাকে কয় মাসের সুদ হবে? এখন 6 দেখলেই শিক্ষার্থীরা অনেকে মনে করে যে 6 মাস বাকি আছে, 6 মাসের সুদ হবে। কিন্তু একটা কথা আছে, 30/6 যদি থাকে বা 1/7 যদি থাকে তাহলে কিন্তু 6 মাসের সুদ হয়। 30/6 যদি থাকে তাহলে 6 মাসের সুদ হয়। বাট 1/6 যদি থাকে তাহলে 6 সহ কয় মাস হয় কাউন্ট করতে হবে, গুনতে হবে। একটু গণনা দিই, 6 থেকে 12 পর্যন্ত 6 সহ গুনবো। 6, 7, 8, 9, 10, 11, 12, এই যে 7 মাস, 7 মাসের সুদ ধরতে হবে। অর্থাৎ জুন সহ, জুন মাস না, জুন, জুলাই, অগাস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, 7 মাসের সুদ ধরতে হবে 1/6 থাকলে, আর 1/7 থাকলে 6 মাস। আবার 30/6 যদি থাকে তাহলে কিন্তু আবার 6 মাস। এটা কিন্তু খেয়াল রাখতে হবে, ভালো করে লক্ষ্য করি। এবার 10% কাটলে 6,000 হয়, তাকে 7 দিয়ে গুণ করে 12 দিয়ে ভাগ করলে সম্ভবত 3,500 টাকা হয়, 3500 টাকা। ওইটা লিখবো বিনিয়োগের সুদ নামে 3,500 টাকা। এবং এই 3,500 টাকা কিন্তু সরাসরি বকেয়া আছে, কারণ এখানে সুদ নামে কোনো আইটেম নাই, টোটালটাই বকেয়া। টোটাল টাকাটাই এখানে আবার সম্পদ পাশে লিখতে হবে, আর্থিক অবস্থার বিবরণীতে। কিন্তু তার আগে বিনিয়োগটা লিখবো বিনিয়োগ পাশে, আর চলতি সম্পদের মধ্যে লিখবো প্রাপ্য বিনিয়োগের সুদ। আমি একটু দ্রুত লিখে দেখাচ্ছি সময় সেভ করার জন্য, ভালো করে লক্ষ্য করি। রেওয়া মিলের আইটেমে একবার লিখতে হয়, তাই সম্পদ পাশে আমরা বিনিয়োগ নামে এই টাকাটা সরাসরি লিখেছি। আর চলতি সম্পদের মধ্যে ওই যে বিনিয়োগের বকেয়া সুদ, এটা একবার লিখবো, আর একবার অন্যান্য আয়ের মধ্যে লিখবো। ইতিপূর্বেও বলেছি, আবারও বলছি, এই 3500 টাকা সমন্বয়ের আইটেম, গুপ্ত সমন্বয়, তাই এই সমন্বয়টাকে এখানে দুই জায়গায় লিখতে হবে, সমন্বয় দুই জায়গায় বসে। এখানে একটি বিষয় লক্ষ্য করি, এখানে আবার বিনিয়োগ এখানেও আছে, নিচেও আছে, প্রয়াসের কোনো অভাব নাই। ভালো করে লক্ষ্য করি, বলছে বিনিয়োগ রেওয়া মিলে দেয়া আছে 40,000, এবং এখানে বলেছে 1/7 তারিখে 10,000 টাকা অতিরিক্ত বিনিয়োগ করা হয়েছে, যা বিনিয়োগের অন্তর্ভুক্ত আছে, বিনিয়োগের উপরে সম্পূর্ণ সুদ বকে আছে। এখানে কিন্তু পূর্ণ বছরের বলেনি, বিনিয়োগের সুদ যা হবে সব বকে আছে। প্যাচটা কি লাগাইছে যে বিনিয়োগ এখানে মোট কত 40,000 না, এর মধ্যে এই টাকাটাও আছে যেটি 1/7 তারিখে বিনিয়োগ করা হয়েছে। আর একবার পড়ি, 1/7 তারিখে এত টাকা বিনিয়োগ করা হয়েছে যা বিনিয়োগের সুদের অন্তর্ভুক্ত, বিনিয়োগের মধ্যে অন্তর্ভুক্ত আছে, এর মধ্যে কিন্তু এই টাকাটাও আছে। তাহলে আমাদের যখন কাউন্ট করবো, হিসেব করব, তখন কিভাবে হিসেব করব? আচ্ছা, এই 10,000 যদি 40,000-এর মধ্যে থাকে, তাহলে 10,000 আর আগে যা ছিল দুইটা মিলে মোট 40,000। 40,000-এর মধ্যে যদি এই 10,000 টাকা থাকে, তাহলে এই 10,000 টাকা যোগ করার আগে কত ছিল? 30,000। সেই 30,000 টাকার উপরে পূর্ণ বছরের সুদ হবে 10%, 3,000, আর 10,000 টাকার উপরে হাফ বছরের সুদ হবে 500। তার মানে আমাদের সম্পূর্ণ সুদ যে বকেয়া আছে বলছে এটা 3,500 হবে। কিভাবে হবে আমি আরেকবার বলি, 40,000-এর মধ্যে এই 10,000 আছে, এই 10,000-এর হাফ বছরের হবে, আর এই 10,000 যোগ করার আগে এখান থেকে যদি 10,000 বিয়োগ করি 40 থেকে, তাহলে 30,000 থাকে, মনে মনে বিয়োগ করে নিব। সে 30,000 টাকার উপরে পূর্ণ বছরে 3,000 টাকা সুদ 10%, আর 10,000 টাকার উপরে হাফ বছরের 500, মোট 3,500। ওই 3,500 টাকা এখানে লিখবো। বাহ বাহ, বিনিয়োগের সুদ বলে 3,500 লিখবো, আর বিনিয়োগ বলে এই টাকাটা সরাসরি লিখবো, এবং চলতি সম্পদের মধ্যে এই বিনিয়োগের সুদ 3,500 লিখবো। ভালো করে লক্ষ্য করি। এখন আমাকে অনেক শিক্ষার্থী প্রশ্ন করতে পারে, এই যে 10,000 টাকা অতিরিক্ত বিনিয়োগ করেছি ওটা তো কোথাও লিখলাম না। না, ওইটা এর মধ্যে আছে, এই যে বলা আছে তো, যা বিনিয়োগের অন্তর্ভুক্ত রয়েছে, যেহেতু এর মধ্যে আছে সেজন্য এটা আর আমরা লিখবো না। কিন্তু সুদ কাউন্ট করার সময় ওটা বাদ দিয়ে হিসাব করব, আবার এটির উপরে আলাদা হিসাব করব। দুই হিসাব মিলে মোট 3500 পেয়েছি, আছে কিন্তু। এই প্রশ্নটা যখন আমি পরীক্ষার মাঝে মধ্যে দিই, তখন শিক্ষার্থীরা কি করে, শিক্ষার্থীরা এই বিনিয়োগের সাথে এটাও যোগ করে,
আর যখনই যোগ করে তখনই এইটার উপরে ওইটার উপরে ভুল হয়ে যায়, তখন সুদ কাটতে যে। হ্যাঁ, এখন অনেকে আবার প্রশ্ন করতে পারে তাহলে যোগটা কখন হবে? যদি বলতো যা হিসাবভুক্ত হয়নি এই 10,000 টাকা, তখন আমরা এই 10,000 টাকা বিনিয়োগের সাথে যোগ করতাম, নগদের সাথে যোগ করতাম, নগদ তহবিলের সাথে। কারণ সরি, বিনিয়োগের সাথে যোগ করতাম, নগদ তহবিলের সাথে বিয়োগ করতাম। কারণ বিনিয়োগ ডেবিট, নগদান ক্রেডিট, যাবে দাও, নগদ টাকা কমে যেত। কঠিন আছে না আইটেমটা? এবার আসি শেয়ার ক্রয়, 10,000 টাকা শেয়ারে বিনিয়োগ হতে লভ্যাংশ প্রাপ্য হয়েছে, এটার অর্থ কি? আচ্ছা, শেয়ার কিনলে আমরা শেয়ারের যে লাভ পাই তাকে লভ্যাংশ বলে। একটা এট দ্য এন্ড অফ সার্টেন টাইম কোম্পানি যেটা ডিভিডেন্ড ঘোষণা করে, লভ্যাংশ ঘোষণা করে, ঘোষণা করেছে কিন্তু পায় না এখনো হাতে, তাকে বলা হয় লভ্যাংশ প্রাপ্য হয়েছে। তাহলে এটা লিখবো কিভাবে, তাই না? আচ্ছা, শেয়ার কিন্তু এক ধরনের বিনিয়োগ, শেয়ার ক্রয়, অন্য কোম্পানির শেয়ার ক্রয় আর কি, অন্য কোম্পানির শেয়ার ক্রয় এক ধরনের বিনিয়োগ, শেয়ার ক্রয়, তারপরে ওই বিভিন্ন সঞ্চয়পত্র ক্রয়, এগুলি বিনিয়োগের মধ্যে পড়ে। এখানে লিখবো প্রথমে অপরিচালনা আয়ের মধ্যে প্রাপ্য লভ্যাংশ বা লভ্যাংশ আয় বলে লিখবো, আরেকবার সম্পদ পাশে লিখবো, প্রথমে শেয়ারটা বিনিয়োগের মধ্যে লিখবো, শেয়ার ক্রয়টা বিনিয়োগের অংশের মধ্যে লিখবো সম্পদ পাশে সরাসরি, আর এই 5,000 টাকা চলতি সম্পদের মধ্যে লিখবো প্রাপ্য লভ্যাংশ বলে। কিভাবে লিখলাম? শেয়ার রেওয়ামিলের আইটেম একবার লিখলাম, আর সমন্বয়ে যে 5,000 ছিল সেটা দুইবার লিখবো, একবার আয় পাশে লিখবো আর একবার সম্পদ পাশে লিখবো চলতি সম্পদ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আজকের আলোচনা। পরের ক্লাসে আমি কি আলোচনা করবো এটা লিখে যাই, ঋণের সুদ। আজকে ক্লাসটি অনেক লম্বা হয়ে গেছে আসলে, পরের ক্লাসে ইনশাল্লাহ চেষ্টা করবো ঋণের সুদ কিভাবে লিখতে হয়। বিনিয়োগের সুদ যেরকম বিভিন্ন ভাবে দেখিয়েছি, ঋণের সুদ বিভিন্ন ভাবে দেখানোর চেষ্টা করব। দেখার আমন্ত্রণ রইল। খোদা হাফেজ।